সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ দিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব ও সম্পাদক কালের কণ্ঠ। হাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, হামের উপসর্গে 11 শিশুর মৃত্যু, 4টি বড় কেন্দ্রে উৎপাদন কম, বেড়েছে লোডশেডিং। শান্তি আলোচনার চেষ্টার মধ্যে ইরানে আবার হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী নাহিদাও বেঁচে নেই। আমার দেশ, 20 বছরেও গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান হয়নি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের 2 পিএইচডি গবেষককে হত্যা, বিয়ের ফুল ফুটল না, ঘাতক কাড়ল জীবন। আইএমএফের ঋণ চুক্তি নিয়ে উভয় সংকটে সরকার। পালিয়ে যাওয়া ফেসিবাদের পথে হাঁটতে শুরু করেছে বিএনপি, সমাবেশে বিরোধী দলীয় নেতা। জামাতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। চলে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সফর বাতিল মার্কিন আলোচকদের, ইসলামাবাদ আলোচনা। দৈনিক ইত্তেফাক, জঙ্গি হামলার শঙ্কা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, হামে নিভে গেল আরও 11 শিশুর প্রাণ। মেধা নির্ভর আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়তে চায় সরকার, প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে নিখোঁজ জামিলের মরদেহ উদ্ধার, বেঁচে নেই নাহিদা বৃষ্টিও। সমকাল, জ্বালানি সংকটে শিল্প কারখানায় উৎপাদন 24% কমেছে। 4 দিনে 31 বার বিভ্রাট, বিদ্যুৎ ছিল না 34 ঘন্টা। শয্যা সংকটের অজুহাতে ঢাকামুখী হামের রোগী, জরুরি পরিস্থিতি ঘোষণা করলে হাম নিয়ন্ত্রণ সহজ হবে, ডক্টর মুশতাক হোসেন। যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি শিক্ষার্থী খুন, সন্দেহভাজন গ্রেফতার। ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা, ডিবির সেই চাঞ্চল্যকর ডাকাতি বাণিজ্য। স্বপ্নের দেশে গিয়ে লাশ হলেন 2 বাংলাদেশি। আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি, জামাত আমির। সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী। মানব জমিন, পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন, যুক্তরাষ্ট্রের রহস্য ঘেরা হত্যাকাণ্ড, বন্ড সুবিধার আড়ালে এ কেমন কারবার। কি হবে পুরনো মামলাগুলোর, সাইবার নিরাপত্তা আইন। শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী। বিএনপি পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে, জামায়াতের জাতীয় সমাবেশ, ডক্টর শফিকুর রহমান। কালের কণ্ঠ, জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ, হামে একদিনে আরও 11 শিশুর মৃত্যু, ছাত্রদল শিবির দ্বন্দ্বের নেপথ্যে ক্যাম্পাসের আধিপত্য, টাকা না ছাপিয়ে সংকট সামাল দেওয়া হচ্ছে, অর্থমন্ত্রী। দৈনিক কালবেলা, অটোরিকশা ছিনতাইয়ে সিরিয়াল কিলিং, বিএনপি 16, জামাতের 1 জন কোটিপতি। জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই, বিয়াম ফাউন্ডেশনের প্রধানমন্ত্রী। দৈনিক ইনকলাব, ডিজেলে পান্তা ফুরায় দশা। জনগণের সেবক বন্ধু ভবন, প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, রোগী ভাগিয়ে নেন দালালরা, শুভ সূচনা যেতে হবে বহুদূর, জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় কমিটি। দেশে হঠাৎ জঙ্গি আতঙ্ক, দেশ রূপান্তর, আবার সক্রিয় উগ্রবাদ। জনগণের সেবক ও বন্ধু হন প্রধানমন্ত্রী। এবার ঢাকাতেও লোডশেডিং, যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা। নয় দিগন্ত, চতুর্মুখী সংকটে বড় মৌসুম, উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। বণিক বার্তা, বিদ্যুতে ভর্তুকির টাকা ছাড়ে কঠোর শর্ত অর্থ বিভাগের, হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ 11 শিশুর মৃত্যু। দ্য ডেইলি স্টার, নো মিসলেস লেট আপ বিফোর মিড ডে। নিউজ, পাওয়ার কাটস হিটওয়েভ হিট লাইফ বিজনেস। অ্যাট ডেইলি অবজারভার, ইলিগাল পার্কিং ওয়ার্সেন্স ডেইলি কেওয়াস। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা ফিরব মূল আলোচনায়। হাফিজ ভাই,
আজকে সমস্তগুলোর সবগুলো পত্রিকা জুড়ে রয়েছে আমাদের যে বিদ্যুতের যে বিভ্রাট, জ্বালানি সংকট, পাশাপাশি IMF-এর যে ঋণের যে বিষয়টা যে এবং টাকা ছাপানোর যে বিষয় সেটা নিয়ে আমাদের মন্ত্রীরা কথা বলেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে যে 2 বাংলাদেশিকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই বিষয়টা সব পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। তো আমরা শুরু করব এই বিদ্যুতের বিষয়টা দিয়ে। যে প্রথম আলো যেটা করেছে, 4টি বড় কেন্দ্রে উৎপাদন কম বেড়েছে, লোডশেডিং। আমার দেশও করেছে, 20 বছরের গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান হয়নি। এখন বিষয় হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, মানে সক্ষমতার চেয়ে অর্ধেক। মানে এই জায়গাটায় এখন মানে এই সরকার এক জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, এই সংকটের মধ্য দিয়ে আসলে আমাদের এই সরকার শুরুটা যেতে হচ্ছে এখন পর্যন্ত। ইরানে যে মার্কিন আগ্রাসন হচ্ছে, যে বর্বর হামলা চালানো হচ্ছে, রক্ত ঝরছে, সেখানে প্যালেস্টাইনে তো রক্ত আগের থেকেই ঝরছে। একটা বিশ্ব একটা বিশাল একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গোটা পৃথিবী তছনছ হয়ে গেছে কিছু মানে আমেরিকার উন্মত্ততার কারণে। ফলে এটার অনিবার্য একটা প্রভাব তো বাংলাদেশে আসবে। আমরা যেহেতু বিশ্বগ্রামের যেরকম আমরা অংশ, ফলে জ্বালানি সরবরাহটা সেভাবে আমরা পাচ্ছি না, স্বাভাবিকতাটা বিঘ্নিত হচ্ছে। তো এই সংকট শুধু বাংলাদেশের না, সব দেশেরই। তা আমরা ছোট দেশ এবং আমাদের একটা বিপর্যস্ত অর্থনীতির মধ্যে দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আগের থেকেই আমাদের অর্থনীতি বিপন্ন ছিল, পর্যুদস্ত ছিল। সেই সারে মানে কি বলবো, 2-1.5 দশকেরও বেশি সময় ধরে যে স্বৈরাচার আমাদেরকে নিপীড়িত, নির্যাতিত করেছে, আমাদের মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে, ইকোনমিকে ধ্বংস করেছে, সম্পদ পাচার করেছে, সেইটার যে কুফল আমরা ভোগ করছি, সেটার মধ্যে কিন্তু গোদের উপর বিষ ফোড়ার মতো করে এই বিশ্ব সংকটটা এসছে। তো এটার মধ্যেও আমরা নাগরিক হিসাবেও কিন্তু খুব যে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, সংযমের পরিচয় দিচ্ছি, এই কথা বলা চলে না। গতকালও আপনি জানেন যে হাতিয়াতে নৌবাহিনীর যৌথ অভিযানে 3000 লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। তো অনেক কিন্তু ঘটনা এরকম ঘটেছে। আমরা কিন্তু চোরাচালানি আর কি মজুতদারি করছি, যেটা ঠিক না, নীতি নৈতিকতার বাইরে। সরকারের মধ্যে ব্যবস্থাপনার মধ্যে কিছু ত্রুটি তো অবশ্যই আছে, এবং আমি স্বাগত জানাবো সরকারি দলকে যে তারা বিরোধী দলের 5 জন এবং তাদের নিজেদের 5 জন নিয়ে যে এই সংকট মোকাবেলা একটা কমিটি গঠন করেছে, তারা পরীক্ষা নিরীক্ষা করবেন। তো এইটা একটা নজিরবিহীন ঘটনা। গণতন্ত্রে এই ধরনের ঘটনা আমরা অতীতে দেখি নাই। বিরোধী দলকে আস্থায় নিয়ে বিরোধী দল সমালোচনার মুখর আছে, রাজপথেও তারা আছে। এখন একটা এই সরকারের বয়স হয়েছে মাত্র 2 মাস, এর মধ্যে কিন্তু এত ব্যতিব্যস্ত করাটা বাঞ্ছনীয় কিনা সেটাও একটা বিরাট প্রশ্ন। মানুষ কিন্তু এটা কতখানি পছন্দ করছে সেইটাও আমাদের ভেবে দেখার বিষয় আছে। রাজনৈতিক দলগুলিরও কিন্তু যারা এই আন্দোলন করছে রাস্তাঘাটে, এখন এই সরকারকে আমরা সেই সময়টা তো এখনও পর্যন্ত ওইরকম পর্যাপ্ত সময়টা দিইনি যে তারা কি ব্যবস্থা নিচ্ছে। তারা তো বারবার বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, অবশ্যই হবে। তো এটা নিয়ে কিন্তু নানান গোজামিলের বিষয় আছে। আপনি জানেন যে ওত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের ঘটনা ঘটেছিল, সংবিধানের মেনে চলা এবং মেনে না চলা, সেগুলি নিয়ে আস্তে আস্তে এগুলি ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে এগিয়ে যাবে, এবং আমরা আশা করি যে একটা সংসদ প্রাণবন্ত হবে। আমরা সেই রকম লক্ষণ দেখতে পাচ্ছি, রাজনীতিতে গুণগত পরিবর্তনও দেখতে পাচ্ছি। তবে আমাদের ক্লিষ্টতার জন্য প্রস্তুত থাকতে হবে, এটার মধ্যে কোনো বিকল্প নেই। সারা পৃথিবীর মানুষকেই কিন্তু এই সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমাদেরকেও যেতে হবে। সুতরাং আমরা যেন আমাদের মাইন্ডসেটটাকে সেভাবে করি, আমরা যেন অপচয় থেকে নিজেদেরকে বিরত রাখি, এবং আমরা যেন ধৈর্য ধরে সংযমের পরিচয় দিয়ে, দেশপ্রেমের পরিচয় দিয়ে, সদিচ্ছা, সততা, আন্তরিকতার পরিচয় দিয়ে সরকারের সঙ্গে হাত মিলিয়ে আমরা যেন সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে যেন এই সংকটটা মোকাবেলা করি। রাতারাতি এটার সমাধান হবে না। এই বিশ্বের যে অস্থিরতা, আপনি বললেন যে ইরানের প্রতিনিধি দল এসে আবার ফেরত গেছে, মানে সেখানে একটা লুকোচুরি চলছে। আমরা কিন্তু অস্পষ্টতার মধ্যে আছি বিশ্ববাসী, যে আলোচনাটা কতখানি হবে, কতখানি ফলপ্রসূ হবে, সেটা নিয়ে আমরা সন্দিহান, আশাবাদী, একই সঙ্গে আবার আতঙ্কিত যে এটা কতখানি ফল বয়ে আনবে, এবং যত দ্রুত এই সমাধান হয় এই সমস্যাটি ততই মঙ্গল। বিশ্ববাসী চায় যে রক্তপাত যেন না হয়, যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়, সবাই যেন শান্তিতে থাকতে পারে, স্থিতিশীলতার মধ্যে থাকতে পারে। বাংলাদেশ অনিবার্যভাবেই কিন্তু আগের থেকেই বিপর্যস্ত অর্থনীতির মধ্যে ছিল, এখন আরও সংকট হবে। সামনে বাজেট আসছে, এর মধ্যে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, আরও হয়তো বিদ্যুতের দামও বাড়ানো হবে, নানান ধরনের সমস্যা আছে। ইতিমধ্যে এই সব জ্বালানি সংকটের কারণে শিল্প কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে, এবং আমাদের গার্মেন্টস ওয়ার্ক অর্ডার অন্যান্য দেশেও চলে গেছে, সেটাও আছে। তো আমরা যেন
সহিষ্ণুতার সঙ্গে ধৈর্যের সঙ্গে এই সংকটটা মোকাবেলা করি, আমাদের মনটাকে যেন সেইভাবে প্রস্তুত করি। তবে আবার হতাশার কারণ নাই, ভারত থেকেও ডিজেল আসছে অনেক, রাশিয়া থেকে হয়তো আসবে, মানে জ্বালানি আসবে। তো আমরা সরকার সাধ্যমতো প্রাণপণ চেষ্টা করছে, বিরোধী দলেরও উচিত হবে যে সরকারের সঙ্গে সহায়তা করে সংকটটা মোকাবেলা করা। এটা একটা জাতীয় সংকট। হাফিজ ভাই, এই চাপটা নিত্য পণ্যের উপর ফাইনালি গিয়ে পড়বে, অলরেডি পড়েছে, আরো এটা বৃদ্ধি পাবে। যখন বৃদ্ধিটা পাবে, এই যে এত কিছু তখন একটা নাভিশ্বাস উঠবে, সাধারণ মানুষের খুব কষ্ট হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা ব্যক্তি মানুষ এটাতে আক্রান্ত হয়েছে, পুরা পৃথিবীর, শুধু বাংলাদেশের 18 কোটি মানুষই নয়। তো এইটার মধ্যে কিন্তু আমাদের তাল মিলিয়ে চলতে হবে, অ্যাডজাস্ট করতে হবে নিজেদেরকে। তো এই সংকট আশা করি ইনশাল্লাহ দীর্ঘস্থায়ী হবে না, আমরা যেন সেই জন্য প্রস্তুত থাকি এবং আমাদের অনৈক্য, হানাহানি, বিদ্বেষ এবং কি বলবো পারস্পরিক অনাস্থার ক্ষেত্রটা যেন না বাড়াই, বরং আমরা একটা সম্মিলিতভাবে একটা ত্যাগের মানসিকতা নিয়ে যেন এই সংকটটা মোকাবেলা করি, সেটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। আচ্ছা, আপনার পত্রিকায় কালের কণ্ঠে যে একটা নিউজ, সেটা হচ্ছে টাকা না ছাপিয়ে সংকট সামাল দেওয়া হচ্ছে, অর্থমন্ত্রী যেটা বলছেন 20,000 কোটি টাকা ছাপানোর তথ্য ভুল। এই সংকটটা যে সামাল দিচ্ছে, এইটা তো একটা প্রেশার বোধ। সেখানে আমার থাকার সুযোগ হয়েছিল, গতকাল যে অর্থমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে উনি বলেছেন, এবং এর আগেও অর্থমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে আমরা নির্বাচিত সরকার, IMF-এর সব শর্ত আমরা মেনে নিতে নাও পারি। সুতরাং আমাদের তো হাত পা বাঁধা। দাতারা যখন ঋণ দেয় তখন এত কঠিন কঠিন শর্ত দেয়, জ্বালানির দাম বাড়াতে হবে, এটা করতে হবে, ভর্তুকি কমাতে হবে। এখন আমাদের ভর্তুকি তো দিতেই হবে, কৃষিখাতে সারে এবং অন্যান্য কিছুতে উৎপাদনের জন্য, জনজীবনের স্বাভাবিকতা বজায় রাখার জন্য তো ভর্তুকি দিতে হবে। তো এইটা আমাদের অর্থনীতিটা যদি মজবুত হয় তাহলে আমরা সেই ঋণ থেকে নিজেদেরকে সরিয়ে এনে স্বনির্ভরতার পথে আমরা হাঁটতে পারি, কিন্তু সেটার জন্য সময় দরকার। এত দ্রুত 1 মাস 2 মাসে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না পৃথিবীর। মানে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ যদি হাতে না থাকে। তো আমরা যেন সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করি এবং এই ভুল বুঝাবুঝি যেন দূর হয়ে পরিষ্কার করি। কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে আমরা টাকা ছাপিয়ে এই সংকটটা তৈরি না করে, মানে আরও না বৃদ্ধি করে আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি। তো সেইটা একটা মানে জনবান্ধব কর্মসূচি এই সরকার নিচ্ছে, যেহেতু একটা নির্বাচিত সরকার এবং তারা জবাবদিহিতার মধ্যে আছে। ভবিষ্যতে নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে যেতে, ভোটারদের কাছে যেতে হবে, তখন জবাব দিতে হবে। ব্যর্থতা, অযোগ্যতা কিংবা দুর্নীতি যদি করে তাহলে সেটার জবাবদিহিতা করতে হবে। সুতরাং তারা সচেতন আছে, আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা আশাবাদী হতে চাই, আমরা তাদেরকে সহায়তা করতে চাই, যাতে এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যেটাকে গুণগত রাজনীতির পরিবর্তন তারা এর মধ্যে করতে শুরু করেছেন এবং বৈষম্যমুক্ত একটা শান্তি শৃঙ্খলাপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি দেশ গঠনের জন্য যে বড় চ্যালেঞ্জটা তারা নিয়েছেন এবং সেটার জন্য কাজ করে যাচ্ছেন নিরন্তর, সেখানে আমরা বিভক্তি ভুলে সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে এই সংকটটা মোকাবেলা করি। এই সংকটের মধ্যে আরেকটা যেটা আপনি যেটা টাচ করে গেলেন, যে IMF-এর ঋণ চুক্তি নিয়ে যে সংকটে পড়েছে সরকার। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে বিষয়গুলো আসছে, যে আওয়ামী লীগ আমলে যে কঠিন শর্তে যে চুক্তি ছিল, সেটার কারণ হতে পারে নতুন সরকারের কিছু কার্যক্রমকে ভুল বার্তা, অর্থাৎ কেউ মেসেজগুলো পাঠাইছে। তার মানে কি চক্রান্ত এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনি যে জঙ্গি হামলার কথা বললেন, যে পতিত স্বৈরাচার কিন্তু বসে নেই, তারা চাইবে এই সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র দেশের ভিতরে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে। আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দৃঢ় থাকি, আমরা যদি আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করি এবং সেটার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি, শহীদের রক্তের সঙ্গে যদি আমরা বেইমানি না করি, তাহলে অবশ্যই আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের সেই ঐতিহ্য আছে এবং সেই অহংকার আমাদের আছে, আমাদের ঐক্য আছে, আমরা সেটাকে মজবুত করব। এখন যেই রকম একটা নতুন সংকটের মধ্যে আমরা পড়েছি, ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই এবং সহিষ্ণুতা, ধৈর্য, সংযম এবং দেশপ্রেম ছাড়া কোনো এই সংকট মোকাবেলার কোনো রাস্তা নেই। জঙ্গির যে থ্রেট, যেটা আমরা ইন্টারিম গভর্নমেন্ট আসার পর যে মেসেজটা পেয়েছিলাম যে দেশে কোনো জঙ্গি নেই, কিন্তু এই গত পরশু দিন সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে তার বিভিন্ন ইউনিটে, যে উগ্রবাদী সংগঠনের সমর্থক দ্বারা গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার যে থ্রেট, সেই বিষয়টা সামনে আসছে। এর ফলে আজকে পত্রপত্রিকা আপনারা দেখছেন যে জঙ্গি থ্রেটের বিষয়টা একদম ফলো করে প্রচার করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি যে বিষয়টা টাচ করে গেলেন, যে জঙ্গি যে থ্রেট আবার উত্থান, এর পিছনে আর কি কি কারণ থাকতে পারে আসলে? এখন সন্ত্রাসীর তো কোনো দল নাই এবং যারা মানে
বিপথে এবং নাশকতামূলক যে কাজ করতে চায় তাদের মধ্যে কিন্তু ঐক্য আছে এবং তাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। তবে এটা ভালো কথা যে এটা আগে থেকেই সচেতন হওয়া গেছে এবং তথ্য পাওয়া গেছে। আমরা দেখেছি যে এর মধ্যে পুলিশ কিন্তু অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে, তারা অনেক মানবিক পুলিশ হওয়ার চেষ্টা করছে। আগে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় যেই কুখ্যাত যে মব সন্ত্রাসগুলি হয়েছে, অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছে, মুক্তিযুদ্ধের অনেক স্মারক চিহ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলির থেকে আমরা মুক্তি চাই। আমরা একটা সহিষ্ণু, স্থিতিশীল, একটা ধর্মীয় গোঁড়ামি মুক্ত একটা প্রগতিশীল সমাজ আমরা চাই, প্রতিক্রিয়াশীলতা মুক্ত একটা সমাজ চাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে অক্ষুণ্ণ থাকবে, নিশ্চিত থাকবে এবং আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থাশীলতার জায়গাটা যেখানে আরও সম্প্রসারিত হবে। আমরা একটা মৈত্রী, মমতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা যেন একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি, সেটাই হচ্ছে এখনকার সময়ের বড় চ্যালেঞ্জ। এর মধ্যে যে অর্থনৈতিক বিপর্যয়টা আসছে এবং সামনে আরও এটা ঘনীভূত হবে বলে আশঙ্কা আমরা করছি। বিদ্যুৎ সংকটের ফলে জনজীবনের মধ্যে আরও নাভিশ্বাস উঠবে, আরও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি হবে, সব ধরনের অশান্তি, হানাহানি, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব এবং বিনিয়োগের অভাব, সেগুলিও কিন্তু প্রকট হবে আস্তে আস্তে। তা আমাদের একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। এই নতুন সরকার সেটা একটা এসে বিপদে পড়েছে। আগের থেকে কিন্তু ভাঙাচোরা একটা অর্থনীতির মধ্যে ছিল, এখন এটার সঙ্গে আরও এসে মাত্রা যোগ হয়েছে, বোঝার উপর শাকের আটির মতো। তো এটা মোকাবেলা করতে হবে সম্মিলিতভাবে এবং ধৈর্যের সঙ্গে এবং দেশপ্রেমের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে। আমি আপনার ওই জায়গাটা আসছি, আপনি আইনশৃঙ্খলা বাহিনীর যে মোরালের যে জায়গাটা, যেটা উইক হয়ে গেছিলো, আবার যে কামব্যাকের যে বিষয়টা আপনি বললেন আর কি। আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট এখন নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে এ ধরনের একটা মেসেজ এবং পুলিশের যে অবস্থান, যে এখনও আমরা বলতে পারি পুলিশ কিন্তু আগের জায়গা, মনোবলের যে জায়গা, সেই জায়গাটা পুরো জায়গাটায় আসতে পারেনি, সময় সাপেক্ষ। এটা আসলে মোকাবেলা করার মতো সক্ষমতা নিয়ে আমি আপনার কাছে শুনবো। তার আগে একটু বলি যে গতকালকে আমরা যতদূর জানি যে একজনকে ওই ঘটনায় একজনকে অ্যারেস্ট করেছে ঢাকার বাইরে থেকে পুলিশ। তো সক্ষমতা জায়গাটা নিয়ে আমি আসলে পুলিশের এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে আগের মতো মবের যে বিষয়টা, সেই কালচারটা কিন্তু অনেকখানি স্তীমিত হয়ে এসছে। এর মধ্যেও ঘটেছে দুই একটা। এখন রাতারাতি তো আপনি একদম 100% সাকসেসফুল হতে পারবেন না। তো এই প্রবণতাটা অনেকখানি কমে এসছে এবং মানুষের মধ্যে। আপনি কি মনে করেন এই মুহূর্তে পুলিশকে আসলে কি দেওয়া উচিত, বা পুলিশকে আসলে কি করলে আরো বেশি তারা? পুলিশকে আমাদের সহায়তা করাটা দরকার এবং সরকারও সহায়তা করছে এবং পুলিশও কিন্তু তাদের মনোবল অনেকখানি ফিরে পেয়েছে, সেই দৃঢ়তাটা কিন্তু তারা পেয়েছে। এবং সেনাবাহিনী আপনি জানেন এখনও মাঠে আছে, কিন্তু সেনাবাহিনী শিগগিরই ফেরত যেতে চায়, তারা ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে। তো আমরা আশা করব যে পুলিশ সেটা মোকাবেলা করবে। এবং আপনি জানেন যে অনেক ক্ষেত্রে কিন্তু এই যে আনসার হসপিটালে নিয়োগের একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে উচ্ছৃঙ্খলতা এবং অশান্তি এড়ানো যায়। আসলে প্রত্যেকটা মানুষকে ভেতর থেকে বদলাতে হবে। পুলিশ দিয়ে আমি জোর করে তো, আইন করে তো আপনাকে চাপিয়ে দিয়ে কিন্তু বদলানো যাবে না। আপনি ভিতর থেকে এমন ফিলিং আসতে হবে, আপনার বোধটাকে এইভাবে, অনুভূতিকে এইভাবে ইতিবাচক করতে হবে যে আমরা যেন সংকটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। এই পরিবর্তনটা কিন্তু সবচেয়ে বড় দরকার। হাফিজ ভাই, এবার অন্য বিষয়, যে আপনি যে বিষয়টা বললেন, আমরা এটা দেখেছি যে এই তেলের সংকট নিয়ে আমাদের সরকারি দল বিরোধী দলের মধ্যে যে সংসদীয় যে কমিটি হলো, সেটা সবাই সাধুবাদ জানিয়েছে, কিন্তু রাজপথে কিংবা বাইরে তারপরও আমরা দেখছি যে তাদের যে এটা একটা গণতান্ত্রিক রীতি কিন্তু আর্লি করে ফেলছে। ইতিমধ্যে কিন্তু বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামের যে আমির, তিনি বলতে শুরু করেছেন, বা তার লোকজন আগে থেকে বলতে শুরু করেছেন যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে বিএনপি। এখানে নাহিদ ইসলাম বলেছেন কার্ড দিতে দিতে সরকারের তেল ফুরিয়ে গেছে। অপরপক্ষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলছেন জামাতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের সরকারের বিরোধী দলের মধ্যে যে কি বলে এটা, কথার যে প্রশ্নবাক যেসব, সেটা কিন্তু অব্যাহত রয়েছে, সেটা থাকবে, কিন্তু সেটা যেন কখনো শালীনতার মাত্রাটা অতিক্রম না করে। আমরা চাইবো যে একটা গণতন্ত্রের বিরোধিতা থাকবে এবং সেটা যেন মানুষের ভোগান্তির কারণ না হয়, সেটা কারণ যেন না হয় এবং মানুষের আস্থাটা যেন নষ্ট না করে। তাদের নিজেদের শ্রদ্ধার জায়গাটা নিজেদেরকে রক্ষা করতে হবে। এখনই 2 মাসের মধ্যে এমন কি ঘটেছে যে এত রাজপথ উত্তপ্ত করতে হবে, সেটার তো একটা যৌক্তিক কারণ থাকতে হবে। আমার তো মনে হয় না সেখানেও
মানে তাদের মধ্যে সেই রকম যৌক্তিক বিষয়টা আছে। এখনো দেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা দিন দিন তীব্রতর হচ্ছে। এর মধ্যে যদি তারা এরকম করে, অশান্তি করতে থাকে, রাজপথ গরম করতে থাকে, সেটা তো দুঃখজনক হবে। এবং এটা আমরা সেই অতীতের হরতালের রাজনীতি, বাস পড়ানো রাজনীতি, সেগুলি গুমের রাজনীতি, সেগুলির থেকে তো আমরা মুক্তি চাই। এটার জন্য সম্মিলিতভাবে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে যার যার ক্ষেত্র থেকে এই গণতন্ত্রটাকে সংহত করা এবং জুলাই আন্দোলনের ফসল যেটা আমাদের এই নির্বাচন এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের, দেশ গঠনের যে একটা স্বপ্ন এবং প্রত্যাশা, সেটাকে পূরণ করার জন্য এখনও কিন্তু আমাদের লক্ষ্য অর্জিত হয়নি। ৩৬ জুলাই প্রাথমিক বিজয় ছিল কিন্তু, এবং নির্বাচনটাও আরেক ধাপ অগ্রগতি, এবং সেটাকে সংহত করা, গণতন্ত্রটাকে ঠিকমতো চলতে দেওয়া এবং সুষ্ঠু এবং সুস্থ একটা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ। সেখানে বিরোধী দলের দায়িত্ব অনেক, কিন্তু কথায় কথায় ওয়াক আউট, কথায় কথায় এরকম রাজপথ গরম করা, ফ্যাসিস্ট বলে বকাবাজি করা, সেগুলিও কিন্তু মানুষ কতখানি পছন্দ করছে সেটাও তাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে, পর্যালোচনা করে দেখতে হবে, মাঠ পর্যায়ে দেখতে হবে যে মানুষ এটা কতখানি পছন্দ করছে। আপনার পত্রিকা একটা সংবাদ এসেছে, সেটা কদিন ধরে বেশ আলোচিত, এবং আমরা দেখেছি যে কোনো আন্দোলন, গণ অভ্যুত্থানে অগ্রভাগে ছাত্ররাই থাকে। এখন ইদানিং যে বিষয়টা, যে ক্যাম্পাস আবার নতুন করে উত্তপ্ত হওয়ার যে ঘটনাগুলো ঘটছে, এবং দুঃখজনক, হ্যাঁ, এবং সেটা আপনার পত্রিকা যেটা করেছে, ছাত্রদল শিবির দ্বন্দ্বের নেপথ্যে ক্যাম্পাসের আধিপত্য। এই যে ক্যাম্পাসের আধিপত্য, এগুলো আমরা আগেও দেখেছি, হল পলিটিক্স, এটা সেটা, এইসব নিয়ে এখনও যে দ্বন্দ্ব কিংবা যা আমরা দেখছি, এটা আসলে এই যে লেজুর ভিত্তিক যে রাজনীতির কথা আমরা বারবার বলি, সেই জায়গাটাতে আমরা ফিরে যাচ্ছি। সেটাই তো এখন ক্ষমতা, মোহ, প্রতিপত্তি, আধিপত্য, এগুলি একটা এমন নেশা যে এখান থেকে তরুণরা নিজেদেরকে বিযুক্ত করতে সহজে পারে না। আমাদের অভিভাবক মণ্ডলীর দায়িত্ব, শিক্ষক মণ্ডলীর দায়িত্ব, রাজনৈতিক দলগুলি, সামাজিক শক্তি, তাদের সবার দায়িত্ব যে তাদেরকে সেইভাবে মোটিভেট করা, উদ্বুদ্ধ করা। এখন কম বয়সে তো অনেক কিছুই হিতাহিত জ্ঞান থাকে না। ছাত্র জীবনের মানে ওদের তারুণ্য এমনই যে সেটা মানে যেইভাবে এগোয় সেটার মধ্যে সবসময় কিন্তু তারা ভালো মন্দটা বিচার বিশ্লেষণ করতে পারে না। এটা আমাদেরকে তাদেরকে বুঝিয়ে, মোটিভেট করে, উদ্বুদ্ধ করে কিন্তু সঠিক পথটা দেখানো দরকার। এবং আমাদের রাজনৈতিক দলগুলিকেও এই যে তাদেরকে সেইভাবে তৈরি করা নিজেদেরকে, যে লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি যেন না থাকে। অতীতে কিন্তু সেটা ছিল, কিন্তু আমাদের দেখেছি যে আমরা স্বৈরাচারী সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য সেই ছাত্র রাজনীতিকে নষ্ট করেছে, কলুষিত করেছে। ছাত্রলীগ যখন বলেছে যে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, সেটার বিচার হয় নাই। ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হলো? এই তাদের উন্মত্ততার কারণে, তাদের বর্বরতার কারণে একটা ছাত্র সমাজের ইমেজটাকে নষ্ট করেছে। ছাত্ররা কিন্তু দেশের পরিবর্তনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং রক্ত দিয়েছে। 52 থেকে ধরে একদম 24 পর্যন্ত যত আছে আন্দোলন, নিঃস্বার্থ আন্দোলন তারা করেছে। কিন্তু আমরা চাই যে ছাত্ররা সেইভাবে তাদের ইমেজটাকে বজায় রাখুক, তাদের প্রতি আমরা যেন শ্রদ্ধাশীল থাকতে পারি। ক্ষমতার জন্য তাদের মোহটা এবং যেই প্রতিপত্তির জন্য যে একটা আকর্ষণ, একটা তীব্র একটা মানে সেটার প্রতি যে তাদের যে একটা আসক্তি, সেটা যেন দূর হয়। সেটার থেকে তারা যদি নিজেদেরকে বিযুক্ত রাখতে পারে না। আমরা দেখেছি যে জেনজি আন্দোলন বাংলাদেশে যতটা সফল হয়েছে, নেপাল কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে আমরা যেই ভুলগুলি করেছি সেগুলি তারা সেইভাবে ভুলটা করে নাই। তো আমাদের আন্দোলনের ফসলটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে, আমরা সেভাবে ধরে রাখতে পারছি না। এটা দুঃখজনক। আমরা চাইব ছাত্ররা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু সেটা গঠনমূলক রাজনীতি করবে এবং ছাত্রদের উন্নয়নমূলক রাজনীতি করবে। জাতীয় রাজনীতি করার জন্য তো তাদের শিক্ষা জীবন শেষ করে তো ক্ষেত্র পড়েই আছে, তাই না? কিন্তু আমরা দেখছি যে তারা ছাত্র জীবন থেকে সেইভাবে জড়িয়ে পড়ছে রাজনীতিতে, সেটা কিন্তু ঠিক হচ্ছে না আসলে। যেমন ক্রীড়াঙ্গনে আমরা দেখেছি যে মানে মাঠে থাকতেই কিন্তু রাজনীতির সঙ্গে তারা যুক্ত হচ্ছে, সেটার কুফলটা আমরা দেখেছি। কিন্তু আপনি ভারতে দেখেন, যখন সচিন তেন্ডুলকার ক্রিকেট খেলা শেষ করে তারপর রাজনীতিতে এসছে। তো এটা যার যখন ক্ষেত্র, সেখানে যদি কাজটা রাখে এবং অবদানটা রাখে। সেই দিকে আমি একটা বিষয়, যেটা যুক্তরাষ্ট্র 2 বাংলায় শিক্ষার্থী খুন, যে স্বপ্নের দেশে গিয়ে দুজন যেভাবে খুন করা হলো, এটা দিয়ে আমরা শেষ করবো। এটা আসলে খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক। এটা আসলে মানে আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই এবং ন্যায় বিচার চাই। এই ধরনের ঘটনা যেন না ঘটে আমরা চাইবো। এটা আমরা আসলে মানে স্বপ্নের জন্যে গিয়ে যদি আমরা এরকম খুন হতে থাকি, আরও ঘটনা এরকম ঘটে, সেগুলি আমরা পুনরাবৃত্তি
যেন না হয় সেটাই আমরা চাইবো, এবং আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা অভিভাবকদের বলবো, এবং সেই সব দেশের কাছেও আমরা বিচার চাইবো, সুষ্ঠু বিচার চাইবো, এবং এই ধরনের পুনরাবৃত্তি যেন না হয় সেটার জন্য আমাদের দাবি থাকবে, আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ কবি হাসান হাফিজ ভাই আপনাকে বাংলাদেশনে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।